প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পল সায়েন্সের তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 5টি কোয়েশ্চেন আমি উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের দেখো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমি অবশ্যই তোমাদের সম্মুখে উত্তর সহ নিয়ে এসেছি। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিচ্ছি পয়েন্ট আকারে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দেখো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের কিন্তু 2025 সালের টার্গেট রেখে কিন্তু আমি তোমাদের এই সাজেশন তৈরি করেছি। দেখো, পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন। দেখো, এই লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে তোমাদের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান, এখান থেকে তোমরা কিন্তু 100-এর মধ্যে 100% কমন পাবে। ইয়েস, তোমরা যারা বিগত সালে 2024 সালে, তোমরা তো এখন 2025 সালে পরীক্ষা দেবে, তাই তো? তোমরা যারা দেখবে আমার গতবারের ভিডিও 2024 সালে তোমরা ভিডিও দেখে আসবে, দেখবে টোটাল কোয়েশ্চেন কিন্তু কমন পড়েছে। প্রত্যেকটি অধ্যায় থেকে 2-3টি করে কোয়েশ্চেন দিয়েছি, তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো। চলো 2025 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন উত্তর তো দেখে নেওয়া যায়। দেখো, প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন রয়েছে। তো কোয়েশ্চেনটি হলো, দেখো ভিভিআই রেখেছি। তো দেখো, প্রথম অধ্যায় থেকে রয়েছে প্রথম কোয়েশ্চেন, ক্ষমতা কাকে বলে, আর রয়েছে ক্ষমতার মূল উপাদানগুলো তোমাদের সংক্ষেপে আলোচনা করতে হবে। দেখো, তো এই ক্ষমতা কথাটি আমরা জানি ক্ষমতা বা শক্তি, এর ইংরেজি শব্দ কিন্তু পাওয়ার, কিন্তু লাতিন কিংবা ফরাসি ভাষায় কিন্তু এর শব্দ কিন্তু আলাদা। তো দেখে নিচ্ছি আমরা। দেখো, ক্ষমতা বা শক্তির ইংরেজি প্রতিশব্দ হলো পাওয়ার, আর ফরাসি শব্দ কিন্তু দেখো পভিয়ার, আর লাতিন শব্দ আছে দেখো পোটেস্টাস শব্দ থেকে কিন্তু এই পাওয়ার কথাটি বা ক্ষমতা বা শক্তির কথাটি উৎপত্তি হয়েছে। তো দেখো, সেই সব সম্পর্কে কিন্তু একটি আমি সংজ্ঞা দিয়েছি, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আর স্ক্রিনশট দিয়ে রাখার জন্য আমি কিন্তু তোমাদের সময় দিচ্ছি। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কিন্তু রয়েছে 6 নম্বরে। তো বলা হয়েছে ক্ষমতার মূল উপাদানগুলো কি কি। দেখো, ক্ষমতা বা শক্তির কথাটি একই। তো এই ক্ষমতা বা শক্তির মূল উপাদানগুলো কি কি। দেখো, ক্ষমতা বা শক্তির উপাদান আলোচনার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ভৌগোলিক উপাদান চলে আসবে। দেখো, প্রথম পয়েন্ট হলো ভৌগোলিক উপাদান। দেখো, ভৌগোলিক উপাদানগুলোর মধ্যে কি কি আসতে পারে। দেখো, জলবায়ু আসতে পারে, তারপর অবস্থান আসতে পারে, ভূপ্রকৃতি আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু ভৌগোলিক উপাদানের ক্ষেত্রে আসবে। ঠিক আছে, যেমন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভূপ্রকৃতির একটা কিন্তু বৈশিষ্ট্য, যেগুলো একটা দেশকে রক্ষা করার, দেশের মধ্যে যেই বহিঃশত্রু আক্রমণ থেকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের হিমালয় পর্বত একটি গুরুত্বপূর্ণ। তো দেখো দেখো ভৌগোলিক উপাদান বা শক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের হিমালয় পর্বত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে রয়েছে দেখো পশ্চিম দিকে রয়েছে কিন্তু দেখো জলবায়ু। আমরা জানি পশ্চিম দিকে রয়েছে আমাদের ভারতবর্ষের থর মরুভূমি, সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, উষ্ণতার একটা ব্যাপার রয়েছে। তো এগুলো কিন্তু একটা দেশের ভৌগোলিক উপাদানের মধ্যে পড়ে। তো দেখো, এরপরে রয়েছে জনসংখ্যা। দেখো, একটা দেশের জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ উপাদান। দেখো, শক্তির ক্ষেত্রে, পাওয়ারের ক্ষেত্রে একটি দেশের জনসংখ্যা কিন্তু এনাফ। তোমরা জানো অস্ট্রেলিয়ায়, তোমরা জানো কানাডায়, তোমরা জানো নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, রাশিয়ায় জনসংখ্যার পরিমাণ খুবই কম। তো ওইসব দেশে কিন্তু একটা ম্যান পাওয়ারের পরিমাণটা কিন্তু খুবই কম। তাই জনসংখ্যা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে একটা দেশের শক্তি বা পাওয়ারের ক্ষেত্রে। তো অবশ্যই সেটি রয়ে গেছে অর্থনীতি। দেখো, অর্থনীতি হলো একটা দেশের, যে কোনো একটা দেশের অর্থনীতি বর্তমান সময়ের একটা অর্থনীতির প্রধান মানদণ্ড হলো কি বলতো, অর্থনীতি। তো এই অর্থনীতি যেগুলো আমরা জানি মাথা পিছু আয় বৃদ্ধি, তারপরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল কিন্তু একটা অবস্থা, এই অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ কিন্তু সূচক হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো সামরিক শক্তি। দেখো, একটা দেশকে রক্ষা করতে গেলে তার সামরিক শক্তি বা সামরিক পাওয়ার অবশ্যই থাকতে হবে। সামরিক দেখো, কোনো দেশের সামরিক শক্তির উপরে কিন্তু আমরা জানি সেই দেশের শক্তি কিন্তু অন্যান্য দেশের অপেক্ষা বেশি। যেমন তোমরা বলতে পারো আমেরিকা বা ইউএস, তোমরা বলতে পারো চায়না, তোমরা বলতে পারো রাশিয়া, তোমরা বলতে পারো ইন্ডিয়া। তো এগুলো কিন্তু দেখো সামরিক পাওয়ার প্রচুর। তাই শক্তি এইসব দেশের কিন্তু বেশি। এরপরে রয়েছে দেখো সরকার মানে কি, জাতীয় ক্ষমতার ক্ষেত্রে দেখো সরকারের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। একটা দেশের সরকার না থাকলে যা হয়, যেমন পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশে সরকার নেই, মানে সেই দেশে কিন্তু অরাজকতা, খুন, ছিনতাই, ডাকাতি, তারপর রায়ট, বিভিন্ন রকম কিন্তু ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে। তার কারণ সেই দেশে কিন্তু এখন নির্বাচিত সরকার নেই। তাই সরকার একটা দেশের প্রধান গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি কিন্তু পাওয়ার, সেটাও কিন্তু মাথায় রাখবি।
এরপরে রয়েছে কূটনীতি। দেখো কূটনীতি ব্যাপারটা কিন্তু অন্যরকম, ঠিক আছে? এই কূটনীতি ব্যাপারের উপর বিশ্বের বিভিন্ন দেশ, 194টি দেশ রয়েছে, ইউএন স্বীকৃতি যে 193টি দেশ রয়েছে, সেগুলো কিন্তু এই কূটনীতির উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে। সুতরাং এই কূটনীতি দেখো একটি দেশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তোমার সঙ্গে বা তোমার দেশের সঙ্গে আমার কতটা সম্পর্ক, সেগুলো কিন্তু কূটনীতির উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই কূটনীতি কিন্তু এটা কিন্তু ফেলানো অসম্ভব। কূটনীতির উপরেই দেশের ক্ষমতা, দেশের পাওয়ার এগুলো নির্ভর করে। উপসংহার তোমরা বলবে অবশ্যই। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিবিএ আরেকটি কোশ্চেন দিয়েছি, দেখো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বায়ন বলতে কি বোঝো? আর বিশ্বায়নের ইতিবাচক এবং বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো তোমাদের কিন্তু আলোচনা করতে হবে। তো 2 + 6 তো রয়ে গেল তোমাদের কত? হলো তোমাদের 8। তো দেখো এই 8 নম্বরের কোশ্চেনের মধ্যে বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন। দেখো গ্লোবালাইজেশন হলো কথাটি এমনই, এটি কিন্তু বিগত 10 বছরে কিন্তু এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন কথাটি কিন্তু সব থেকে বেশি প্রচলিত। দেখো একটা দেশের সঙ্গে মানে একটা দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক প্রভৃতি বিষয়গুলো কিন্তু অন্য দেশের অর্থনীতির ক্ষেত্রে বা নিজের দেশের অর্থনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। তো দেখো এই আন্তর্জাতিক স্তরে যে অর্থনীতি, সামাজিক এবং যে সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে, সেই সম্পর্কে নিবিড় করে তোলার নামই হলো বিশ্বায়ন। বোঝা গেল? তো দেখো বিশ্বায়নের জ্যাকসন এবং সোরেনসনের মতে কি বলা হয়েছে, তারপরে বিশ্বায়নের ইতিবাচক এখানে রয়েছে, দেখো ইতিবাচক মানে ভালো দিক, ইতিবাচক দিক রয়েছে, সেই ইতিবাচক দিকগুলো দেখো এটি উন্নয়ন হবে, ঠিক আছে? তো এখানে রয়েছে পয়েন্ট আকারে কিন্তু তোমাদের দিয়েছি। নেতিবাচক যেই দিকগুলো রয়েছে বিশ্বায়নের সেটিও আমি দিয়েছি, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট আকারে দিয়েছি এবং সহজ সরল ভাষায়। কিন্তু তোমরা যারা পিডিএফ পেতে চাইছো বা পিডিএফ নিতে চাইছো, পিডিএফ সম্পূর্ণ পিডিএফ, ঠিক আছে? কোনো কথা নেই, তোমাদের 2025 সালের জন্য কোনো ডান দিক বাদিক তাকানোর দরকার নেই, কোনো বইয়ের দরকার নেই, একমাত্র আমার এই পিডিএফ তোমরা ভরসা করতে পারো। এখান থেকে তোমরা 100-এর মধ্যে 100% তোমরা কমন পেয়ে যাবে। আর সেই সঙ্গে তোমাদের পিডিএফ নিতে গেলে কিন্তু 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে দেখো তোমাদের আরেকটি কোশ্চেনের সঙ্গে আমি নিয়ে এসেছি, তবে এখান থেকে পিডিএফ পেতে গেলে তোমাদের কিন্তু দেখো 135 তোমাদের পেমেন্ট করতে হবে। তো দেখে নিচ্ছি দাগ নাম্বার 3-এ বলা হয়েছে কি, বিশ্বায়নের বিভিন্ন রূপ ও প্রকৃতি আলোচনা করো। দেখো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশনের কথা যে বললাম, তার প্রকৃতি কিংবা তার রূপ কিরকম সেই ব্যাপারে আমরা একটু দেখে নিচ্ছি। দেখো বিশ্বায়ন হলো এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যা রাষ্ট্রগুলির ভৌগোলিক সীমানা অতিক্রম মানে কোনো দেশের গণ্ডি বা কোনো বাউন্ডারি বা সীমানা ছাড়িয়ে যখন বিশ্বের সকল রাষ্ট্রের কিংবা কোনো জনগণের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবাধ আদান প্রদানের সুযোগ দিয়েছে এই বিশ্বায়ন। সুতরাং বিশ্বায়নের বিভিন্ন রূপ রয়েছে, সেই রূপগুলোর মধ্যে আমরা দেখে নিচ্ছি অর্থনৈতিক বিশ্বায়ন রয়েছে, রাজনৈতিক বিশ্বায়ন রয়েছে, সাংস্কৃতিক বিশ্বায়ন রয়েছে বা কালচারাল গ্লোবালাইজেশন রয়েছে, সামাজিক বিশ্বায়ন বা সোশ্যাল গ্লোবালাইজেশন রয়েছে। এইভাবে আমি তোমাদের দিয়েছি আর পরিশেষে তোমাদের কিন্তু আলাদা করে লিখে দিয়েছি। ওকে, আমি দেখে নিয়েছি তোমাদের চতুর্থ কোশ্চেনের মধ্যে রয়েছে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি তোমাদের উল্লেখ করতে হবে। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, জাতীয় স্বার্থের ধারণা আলোচনা করো 3+5। দেখো জাতীয় স্বার্থ মানে একটা দেশের, যে কোনো দেশের, সে আমাদের ইন্ডিয়া হোক, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, নেপাল, ভুটান, যে কোনো পৃথিবীতে বললাম যে ইউএন এর স্বীকৃতি যে 193টি দেশ, কোথাও 194টি দেশও পেতে পারো। তো এই ইউএন বা ইউনাইটেড নেশনের যে স্বীকৃতি দিয়ে 193টি দেশ, প্রত্যেকটি দেশেরই কিন্তু জাতীয় স্বার্থ রক্ষা রয়েছে। এই জাতীয় স্বার্থ রক্ষা তোমার যেমন তোমার যেমন নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, তোমার যেমন নিজস্ব স্বার্থ রয়েছে যে কোনো কাজ করতে গেলে, ঠিক প্রত্যেকটি দেশের কিন্তু একটা স্বার্থ রয়েছে, সেই স্বার্থ অনুসারে কিন্তু প্রত্যেকটি দেশ কাজ করে। তো দেখো এখানে বলা হয়েছে সাধারণভাবে জাতীয় স্বার্থ বলতে জাতীয় যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টিকে বোঝায়। জাতীয় মূল্যবোধের, বুঝতেই পারছো, মূল্যবোধের সম্পূর্ণটাই কিন্তু বোঝায় তার সমষ্টিকে। দেখো গ্রিক দার্শনিক প্লেটো, তোমরা নাম শুনেছো অবশ্যই, ও অ্যারিস্টটল এই বলেছে মানুষ ও সমাজের মঙ্গলের কথা লিখে চিরস্মরণীয়। আমরা জানি গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল মানুষ এবং মানে ম্যান অ্যান্ড সোশ্যাল যেই মানুষের যেই কি বলবো
যে মঙ্গলের কথা, মঙ্গল কামনার কথা কিন্তু তারা কিন্তু লিখে গেছেন এই প্লেট এবং অ্যারিস্টটল, এদের কথা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তোমরা অবশ্যই প্লেটো এবং অ্যারিস্টটল সম্পর্কে জানো। তো দেখো এরপরে রয়েছে তোমাদের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ। দেখো জাতীয় জাতীয় স্বার্থের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। সাধারণতভাবে জাতীয় স্বার্থ বলতে বোঝায় যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টি। যেমন প্লেটোর আমরা জানি প্লেটো রিপাবলিক গ্রন্থে বিখ্যাত একটি গ্রন্থ কিন্তু প্লেটো রিপাবলিক। দার্শনিক দেখো রাজা ও অভিভাবক শ্রেণী যাকে নগর রাষ্ট্রের পক্ষে কল্যাণকর মনে করে সেটাই হলো কিন্তু জাতীয় স্বার্থ। অ্যারিস্টটল কি বলেছে সেগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর তোমরা যদি কেউ পিডিএফ চাও, কিন্তু পিডিএফ নিতে গেলে আমি বললাম তোমরা ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং বলবে স্যার আমি আপনার ভিডিও দেখেছিলাম। তো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিতে পারো কিংবা তোমরা পিডিএফ নিতে পারো। সাজিয়ে গুছিয়ে কিন্তু তোমাদের টোটাল একটা পিডিএফ পাবে হোয়াটসঅ্যাপের মধ্যে। ওই পিডিএফ তোমরা ডাউনলোড করে নিলেই তোমাদের কেল্লা ফতে। তো দেখো এরপরে রয়েছে তোমাদের দেখো জাতীয় স্বার্থ রক্ষার উপায় ও পদ্ধতিগুলো কি কি। দেখো জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলো দেখো কূটনীতি উপায় রয়েছে, জোট গঠন রয়েছে। তারপর একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যেমন জোট গঠন, তোমরা জানো ব্রিক্স সম্মেলন হয়, তোমরা জানো সার্ক সম্মেলন হয়, তারপরে আরো অনেক সম্মেলন বিশ্বের তোমরা জানো হয়। তো সেগুলো হচ্ছে G20 সম্মেলন হয়। দেখো প্রচার কার্য, আর্থিক সাহায্য এবং বল প্রয়োগে 5টি উপকরণ ব্যবহার করা হয়। দেখো জাতীয় স্বার্থ রক্ষার কতগুলো বিশেষ সিস্টেম বা পদ্ধতি রয়েছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পররাষ্ট্র নীতি রয়েছে, তারপরে রয়েছে প্রচার রয়েছে, জোট গঠন রয়েছে, অর্থনৈতিক সহযোগিতা এবং ঋণ দান বা গ্রহণ রয়েছে, বল প্রয়োগ রয়েছে। মানে বল প্রয়োগ বুঝতেই পারছো, তুমি যদি ধনী হও পার্শ্ববর্তী গরিব মানুষকে কিন্তু তুমি শুষে খাবে, তুমি কিন্তু শোষণ করবে। তো সেটা কিন্তু তোমরা করতে যাবে না। তোমরা শিক্ষিত, আমরা শিক্ষিত, তাই গরিব মানুষকে কিন্তু রেসপেক্ট করতে হবে। কিন্তু বিভিন্ন দেশ রয়েছে, বড় বড় দেশ, আমেরিকা রাশিয়া রয়েছে, বিশেষ করে চায়না রয়েছে এবং আমেরিকা, এই দুটো দেশ ছোট ছোট দেশগুলোকে কিন্তু গ্রাস করার চেষ্টা করে। তো যেমন চায়না দেখো তোমরা জানো চায়নায় তাইওয়ান রয়েছে, তাইওয়ান দ্বীপকে গ্রাস করার চেষ্টা করছে। মাঝে মাঝে আমাদের ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষের সঙ্গে পেরে উঠতে পারছে না। তো এরকম কিন্তু রয়েছে। আর এরপরে রয়েছে কূটনীতি। দেখো কূটনীতি তোমরা জানো একটা দেশের সঙ্গে অন্য দেশের কূটনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের যেমন ভারতবর্ষের যেমন রয়েছে কূটনীতিবিদ একজন বিখ্যাত, আহ তো সে তার নাম তোমরা জানো অবশ্যই। তো দেখো এই কূটনীতি, ঠিক আছে, তো এই কূটনীতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটা দেশের সঙ্গে অন্য দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রে। তো দেখো সেটি রয়েছে। এরপরে তোমাদের লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো পররাষ্ট্র নীতি নির্ধারণে এবং বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা কি এবং জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। দেখো জাতীয় স্বার্থ রক্ষা একটু ভূমিকা আমি তোমাদের সামনে উল্লেখ করলাম। তারপরে রয়েছে দেখো জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপায়গুলো কি কি আছে, প্রথম দ্বিতীয় এরকম করে আমি তোমাদের দিয়েছি। তো দেখো এরপরে তোমাদের এই 5টি কোশ্চেন গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে দিয়েছি। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় অবশ্যই আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি বলে দেবো উত্তর সহ। তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের মূল্যবান কমেন্ট কি আছে, তোমাদের মনের মধ্যে কি আছে, তোমাদের ভেতরে কি আছে, সেগুলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে প্রকাশ করবে। তবেই আমি তোমাদের মনের যে খিদে বা মনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমি জানতে পারবো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আজকে তোমাদের প্রেজেন্টেশন করলাম। অবশ্যই এরপরে কিন্তু আমি তোমাদের আবার 5টি কোশ্চেন নিয়ে উপস্থাপন হব। তত সময় ভালো থেকো, সামনে কিন্তু পরীক্ষা আছে। তো এই পরীক্ষার টেস্ট ফাইনাল যাই বলো না কেন, তোমরা ফাইনাল পরীক্ষার জন্য টার্গেট নিয়ে পড়াশোনা করো, টেস্ট পরীক্ষার জন্য অত চিন্তা করতে হবে না। আশা করি তোমরা ফাইনাল পরীক্ষা তোমাদের ভালো হবে এবং টোটাল কিন্তু কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই। অভিনন্দন।